আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। কোন কোন ইস্যুগুলোকে নিয়ে এবারে প্রচারের ময়দান? ইস্যু তো অনেক। দেখুন, বিজেপি সরকার, কেন্দ্রের সরকার দেশটাকে তো ইস্যু বানিয়ে ছেড়ে দিয়েছে। এসআইআরে নাম কাটা, বাংলা এবং বাঙালিদের ওপর ক্রমাগতভাবে অত্যাচার এবং বিদ্বেষ ছড়ানো, ভারতবর্ষের বহুত্ববাদকে নষ্ট করা, বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করা, এবং এগুলো সব নেগেটিভ। যে বিজেপি বাংলাকে কিভাবে দখল করতে চাইছে এবং ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাইছে, এগুলো ইস্যু। কারণ এই নির্বাচন দেশকে বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন ভারতবর্ষের বৌদ্ধবাদকে বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন বাংলা এবং বাঙালিদের সত্তাকে বাঁচিয়ে রাখার নির্বাচন। যখন আমি বাঙালি বলি মানে বাংলায় যারা বাস করেন তারা সকলেই বাঙালি, সেই হিসাবে বলি। এটা ইস্যু এটাও যে পশ্চিমবাংলায় আমাদের সরকার গত 15 বছরে যে উন্নয়নমূলক কাজগুলো করেছে, 100টির বেশি প্রকল্প, সমাজ কল্যাণমুখী প্রকল্প, যেটা বাংলার যারা সাধারণ মানুষ, যারা তৃণমূল স্তরের মানুষ, তাদের সার্বিকভাবে অর্থনৈতিক একটা উন্নয়ন, ক্ষমতায়ন, এটা আমার সরকার করতে পেরেছে সাফল্যের সঙ্গে। সেটা ইস্যু যে আমরা উন্নয়ন নিয়ে যাই। তৃণমূল কংগ্রেস উন্নয়নের কথা বলে, বিজেপি বিভাজনের কথা বলে। তৃণমূল কংগ্রেস গড়ার কথা বলে, বিজেপি ভাঙার কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেন, নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন শুধুমাত্র নির্বাচন জেতার জন্য। এইগুলো ইস্যু। শ্রীরামপুর বিধানসভার মানুষের কাছে আমার পক্ষ থেকে বার্তা, এক, শিল্পাঞ্চল, এই অংশে শিল্পাঞ্চল একটা বড় বিষয়। সেই শিল্পাঞ্চলকে আমি ব্যক্তিগতভাবে পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং প্রায় 20 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, সারা পৃথিবীর প্রায় 45টা দেশে ঘুরে কাজ করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রির জন্য, শিল্পের জন্য নতুনভাবে নীতি প্রণয়ন করে শিল্পাঞ্চলের বিকাশ ঘটানো এবং প্রসার ঘটানো, এটা আমার প্রাথমিক লক্ষ্য শ্রীরামপুর বিধানসভার জন্য। দ্বিতীয়, গঙ্গার তীরবর্তী রিষ্টা থেকে শুরু করে শ্রীরামপুর অবধি যেই কারখানা বললাম, যে কল কারখানার, এটা সার্বিকভাবে আমি একটা নীতি প্রণয়ন করে সেটা বিধানসভায় পেশ করতে চাই। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আনবো এবং দরকার পড়লে সংসদেও কেন্দ্রীয় সরকারের নজরে আনার জন্য আমাদের এখানকার সাংসদ প্লাস আমাদের দলের লোকসভার দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দরকার হলে কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছানো, যে এই বিষয়গুলোর জন্য শিল্পাঞ্চলের প্রগতি আটকে আছে, সেই বিষয়টাকে ত্বরান্বিত করা। এর পাশাপাশি এই যেটা বলছিলাম, গঙ্গার তীরবর্তী এই অংশ এত সুন্দর একটা জায়গা। শ্রীরামপুর শহর হচ্ছে ঐতিহাসিক এবং ঐতিহ্যশালী একটা জায়গা, যেখানে যে কোনো জায়গাতেই প্রচারে বেরোচ্ছি, কোনো মন্দির 500 বছর পুরনো, কোনো মন্দির 600 বছর পুরনো, দরগা, মসজিদ কি নেই। ভারতবর্ষের একটা ছোট অংশকে মনে হচ্ছে একটা রেপ্লিকাকে শ্রীরামপুরে বসিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের যে বহুত্ববাদ, শ্রীরামপুর বিধানসভাতেও সেই বহুত্ববাদ কাজ করে। সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত জাতির মানুষ, তারা একসঙ্গে সহাবস্থান করতেন শান্তিতে। সেই জায়গাটাকে তুলে ধরে আগামী দিনে পর্যটন কেন্দ্র হিসাবে শ্রীরামপুরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে ভারতবর্ষের সারা রাজ্যের মানুষ আসবেন পশ্চিমবাংলায় শ্রীরামপুর দেখতে যাব বলে। সেক্ষেত্রে এই দুটো কাজ করলে এখানকার অর্থনৈতিক দিক মজবুত হবে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে, সার্বিকভাবে একটা অর্থনৈতিক মানোন্নয়ন হবে। যখন অর্থনৈতিক মানোন্নয়ন হয় তখন সমাজের সার্বিক উন্নয়ন হয়। এটাই রাজনীতিবিদদের কাজ। গত কয়েক বছরে সেভাবে শাসক দলের নেতাদের উন্নয়ন হয়েছে, শ্রীরামপুরে আর্থিকভাবে সেভাবে উন্নয়ন। এটা ঠিক কথা নয়। আপনারা নিশ্চিতভাবে আমার থেকে বেশি খবর রাখেন যে এখানে জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, এই সমস্তগুলোই কিন্তু বিপুল কাজ হয়েছে। রাধাবল্লভ মন্দিরের জন্য প্রায় 164 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা সব রেডি হয়ে আছে, নির্বাচনী কার্যকলাপের এমসিসির জন্য বন্ধ আছে, ওটা চালু
মানে একবার নতুন সরকার তৈরি হলে ওই কাজটা শুরু হবে। জগন্নাথ মন্দির হয়ে গেছে, এরকম গঙ্গার ঘাটগুলো যদি দেখেন কতগুলো ঘাট বাঁধানো হয়েছে। তো সুতরাং এগুলো সবই ঘটনা ঘটেছে, কিন্তু আমি বলছি কাজের কখনো শেষ হয় না, ভালোর কখনো শেষ হয় না। ভালোকে আরও ভালো করতে হয়, উন্নতকে উন্নততর করতে হয়, উন্নততর হলে তাকে উন্নততম করতে হয়। সেটাই একটা রাজনীতিবিদের কাজ, যে ক্রমাগত সমাজের মানোন্নয়ন ঘটানো, সেই কাজটা হবে। কিন্তু এদের যা দাবি যেটা, একদিকে শ্রীরামপুরের মতো জায়গা, সেখানে একটা বাস স্ট্যান্ডের একটা সমস্যা রয়েছে, একটা ভালো বাস স্ট্যান্ড তৈরি হয়েছে কিন্তু সেটা পড়ে আছে। যানজটের একটা অন্যতম সমস্যা শ্রীরামপুরে, এর পাশাপাশি নিকাশি ব্যবস্থাও শহরের একটা অন্যতম, সেটা কীভাবে দেখছেন? দুটো জিনিস, এক হচ্ছে বাস স্ট্যান্ডের বিষয়টা আমার নজরে এসছে। বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে, সেটা তো সরকারের পক্ষ থেকেই করা হয়েছে এবং তৃণমূল সরকারের পক্ষ থেকেই করা হয়েছে। এরপরে 3 নাম্বার রুটের যে বাস, আমি শুনেছি বিষয়টা, নিশ্চিতভাবে নতুন সরকার তৈরি হলে যিনি পরিবহন মন্ত্রী হবেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে আশা করি এই সমস্যার সমাধান খুব দ্রুত তার সঙ্গে মিটিয়ে ফেলা যাবে। এটা এমন কিছু ইস্যুস নয়, এটা করে দেওয়া যাবে। দ্বিতীয়, যানজটের সমস্যাটা সত্যিই বড় সমস্যা, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে জিটি রোড, এই জিটি রোড অত্যন্ত পুরনো একটা রাস্তা এবং সেটা ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সরকারের কিছু করণীয় নেই। দুদিকে বাড়ি আছে, সেই রাস্তা বাড়ানোর সুযোগও খুব কম। প্রশাসনের সঙ্গে বসে সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই যানজট কীভাবে, মানে রুটিনটা ঠিকভাবে করে, রুট ম্যাপ তৈরি করে কীভাবে করা যায়, সেটা খুব দ্রুততার সঙ্গে 4 মে চতুর্থবারের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই আমার মনে হয় এই আলোচনা আমরা শুরু করে দেব। সার্বিকভাবে তাহলে আগামী যে নির্বাচনের যে প্রক্রিয়া যেখানে যাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন, কেমন উন্মাদনা দেখছেন? আমি তো কৃতজ্ঞ শ্রীরামপুর বিধানসভার মানুষের কাছে যে তারা আমাকে এত ভালোবাসা, আবেগ এবং উচ্ছ্বাস দেখাচ্ছেন। আমি অন্তত দেখতে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে প্রচারে যাচ্ছি সেখানে মানুষের ঢল নামছে, বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসছে। এবং প্রচারের দিক থেকে যদি বলেন, 90% তো তৃণমূল, বাকি 10% বিরোধীরা আছে, বোধহয় তার থেকেও কম হবে। বাকিটা তো মানুষের আশীর্বাদ। সংসদীয় গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আমি আশা রাখবো শ্রীরামপুর বিধানসভার মানুষও আমাকে আশীর্বাদ দিয়ে তারা শেষ কথাটা তারাই বলবেন। আর আপনারা বলবেন, আপনারা তুলে ধরবেন যে মানুষ কতটা সপ্রতিভ হয়ে সাড়া দিচ্ছেন নাকি সাড়া দিচ্ছে না, সেটা আপনারা তুলে ধরবেন। আমি নিজে মুখে মিথ্যা কথাও বলতে চাই না, আমি নিজে মুখে বাড়িয়েও বলতে চাই না। আমি মানুষের ওপর বিশ্বাস রাখি, মানুষের ওপর ভরসা রাখি। শ্রীরামপুর বিধানসভার মানুষজন অত্যন্ত সচেতন মানুষ, একটা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, এবং শ্রীরামপুর বিধানসভা 294টা বিধানসভার মধ্যে অন্যতম একটা উন্নত বিধানসভা হিসাবে পরিচিত। সেখানকার মানুষ সিদ্ধান্ত, আমার মনে হয় তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তার প্রতিফলন 4 মে নিশ্চয়ই দেখা যাবে, সেই আশা আমি রাখি।